হঠাৎ করে সকালবেলা উঠে দেখি এত গরমে দিয়ে কেউ আমাকে কোনো কাজের কথা না বলে সব খাবার আমার মুখের সামনে এনে দিয়ে যাচ্ছে। এরপরে কিছুক্ষণ পরেই আমার ঘুমটা ভেঙে যায় আর আমি দেখি যে এতক্ষণ আমি কল্পনার রাজ্যে ছিলাম। আর এর থেকেও বড় সমস্যা হচ্ছে আম্মু আমাদের শলার ঝাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ এতক্ষণ আমি কী জন্য ঘুমালাম। এত গরম পড়েছে যে যেই রুমে এসি আছে ওই রুমেই ঢুকে বসে থাকতে ইচ্ছা করে, আর এমনি তো ভালোই লাগে না, মানে এত গরম বেশি পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই তো আমরা এখন এই কাঁচা আমগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলোকে এখন খাবো। আর এগুলো খাওয়ার পরে দাঁতের অবস্থা এতটাই খারাপ হয় যে পরে আর কোনো খাবারই খেতে পারি না। কথা দিয়ে কথা যারা রাখে না তাদের জন্য শলার ঝাড়ুটা কি ঠিক কাজ না বলেন? এই শলার ঝাড়ু দিয়ে আমি দাঁড়িয়েছি কেন জানেন? ও আমাকে কথা দিয়ে কখনোই কথা রাখে না, সব সময় আমার সাথে বেমানি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সত্যি বলতে আজকে আমাদের ব্লগ করার কথা, কিন্তু ও কি করেছে? ঘুমাচ্ছে, পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে। এই জন্যই আমি শলার মুঠা নিয়ে দাঁড়িয়ে আছি। আসলে আমি দেখেছিলাম যে ও মিটমিট করে ঘুমের মধ্যে হাসছিল, তার মানে ও ভালো ভালো স্বপ্ন দেখছিল, তাই আর বাড়িয়ে দিচ্ছিলাম না। ও সজাগ হয়ে দেখে আমার হাতে ঝাড়ু, দেখে তো অবাক হয়ে গেছে। তো যাই হোক, তখন একটা সুন্দর দৃশ্য হয়েছিল আমাদের ওখানে, তো ভিডিওটা করিনি দেখে আর দেখাতে পারলাম না। যাই হোক, এখন আমরা আম ভর্তাটা করে নিচ্ছি। তো প্রথমে তো আম ভর্তাটাই করছি, কারণ আম ভর্তাটা খেলে একটু এনার্জি পাবো। আর এরকম কাঁচা আমের টকটক ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ এখানে লবণ দিয়ে দিলাম আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিব ভাবছি, কিন্তু ওরা বলতেছে শুকনো মরিচের গুঁড়ো একদম খাবো না, তুমি একদম মানে ভাজা শুকনো মরিচটা দাও। তো আমি ভাজা 2টা শুকনো মরিচ দিয়েছি, আর এগুলো দিয়ে এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি। আসলে ঝাল খেতে খেতে এমন অবস্থা হয়েছে, কি করব, আম এনে রাখতেই পারি না। ওরা আমার আমগুলো সব খেয়ে ফেলে, আমি আনি আচারের জন্য আর ওরাও খেয়ে ফেলে। আর এত গরম পড়ছে যে আমগুলো পেকে একদম টসটসা হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমরা আমের আচার দিতে পারিও না, মানে আমের আচার আমরা ভালো বানাতে পারি না। নানু অনেক ভালো বানাতে পারে, আর প্রতি বছর নানুই আমাদেরকে আমের আচার বানিয়ে দেয়। এই বছর জানি না নানু আমাদেরকে বানিয়ে দিবে নাকি, কারণ এই বছর এত বেশি গরম পড়ছে যে নানু অসুস্থ হয়ে পড়ছে এই জন্য। আর এই তো এখানে আম্মু সুন্দর করে আমের ভর্তাটা বানিয়ে ফেলেছে। আর এই ভর্তাটাতে আমরা একটু দুধও ব্যবহার করেছি, কারণ দুধ দিয়ে আমের ভর্তা খেতে অনেক বেশি মজার লাগে। আর এই তো আমরা সবাই মিলে এখন এটাকে সাবার করে দিব। মানে এইটুকু আমাদের জন্য কিছুই না, দাঁত চুকা হোক যাই হোক, তাও আমাদের আমের ভর্তা খেতেই হবে। কারণ কিছুদিন আছে আর মাত্র আমের, মানে আম এসেই সাথে সাথে চলে যাচ্ছে, পাকা আমের সিজন এখন চলে আসছে, আর ওটাও আমাদের অনেক বেশি পছন্দ। আর এই তো আমরা পুরো প্লেট খালি করে দিয়েছি, আর এখন আমরা দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নার প্রস্তুতিটা নিতে হবে, তা না হলে এত দ্রুত সময় চলে যায় যে আমরা সব কিছু মানে করে উঠতে পারি না। রান্নাঘরে যাওয়ার তো উপায়ই নেই, মানে এত গরম পড়ছে। তো চলে আসলাম একদম ঘরের ভিতরে, ঘরেই আজকে কাজ করব, রান্নাঘরে যেতে পারবো না বাপু, এখানে থেকে যা করার করে ফেলি। তারপর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর যা যা লাগে আর কি মশলা, আর রসুন কেটে নিয়েছি, সব কিছু কেটে কুটে তারপরে সব ঠিকঠাক করে তারপর রান্নাঘরে যাব। আর টুক করে বসিয়ে দিয়ে আবার টুক করে চলে আসব, সেটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা মা আর মেয়ে। কী আর করা, আসলে এত গরম পড়ছে, গরমের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি। তো এখন পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি, আর রসুনটাও কুচু কুচু করে নিয়েছি। আর এগুলোকে এখন আমি হাম্বল দিস্তায় এখন থেতো করে ফেলবো। আসলে আমরা যখন না মানে যে কোনো মাংস রান্না করি, তখন যদি নতুন মশলা করে রান্না করি তখন কিন্তু অনেক মজা হয়। তো সে মাংসটাই আজকে আমি রান্না করব। আমরা তো এমনিতে মশলা বেশিরভাগ ব্লান্ডার করে রেখে দিই। আর এই যে আমার ছেলে চলে এসেছে আমার হাম্বল দিস্তাটা নিয়ে, এটা আনার পর আমি যে কত উপকার করে পেয়েছি কি বলবো। আসলে এই জিনিসটা অবশ্যই আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে। আমি যখন মেলায় যাই তখন কিছু খুঁজেই পাই না যে আমি কি নেব, কিন্তু আমার মেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো, একদম রান্নাঘরে সব কিছু খুঁজে খুঁজে বের করে করে আমাকে এনে দেয়, আর আমার টাকাগুলো সব শেষ করে ফেলে। আমি যতদিন থেকে এই ভিডিও করা শুরু করেছি ততদিন থেকে রান্নাঘরের জিনিসপত্রের প্রতি আমার বেশি ইন্টারেস্ট থাকে। মানে আমার মনে হয় যে একটা জিনিস কিনতে পারলে ওটা অনেক বেশি সুন্দর লাগবে আমাদের রান্নাঘরটাকে দেখতে। আর এই জন্য আমি সব কিছু আম্মুকে খুঁজে খুঁজে দিই যে আম্মু এটা কিনে নাও ওটা কিনে নাও, আর আম্মু ওগুলো কিনে ফেলে, কারণ আম্মুরও অনেক বেশি পছন্দ। কিন্তু আম্মু বলে আমি যে দিকে তাকাবো না ওই দিক থেকে আর কিনাও হবে না আমার, তুমি তাকিয়ে তাকিয়ে এখন সব কিছু আমাকে কিনতে বলো, আর আমারও লোভ লোভ লাগে। আর এই তো এখানে রসুন বাটা দিয়ে দিয়েছে, রসুন বাটা না এটা আদা বাটা, আমরা রসুনটাকে আগেই থেতলে নিয়েছি, আর এরপরে মরিচও থেতলে নিয়েছি, আর একটু করে আদা বাটা দিয়ে দিয়েছি, কারণ আদা আমাদের বাসায় ছিল না এই জন্য।
সব সময় তো ব্লান্ডার করা মশলা দিয়েই রান্না করি, কিন্তু আজকে ছেঁচা মশলা দিয়ে রান্না করব, কারণ ছেঁচা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আর মাটি চুলায় রান্না করতে পারলে তো আরও বেশি মজার হতো, কিন্তু এখন সেই রকম কোনো পজিশন নেই, কি করব, থাকলে কখনো আপনাদের সাথে মাটি চুলায় রান্না করে শেয়ার করব। আর এই তো এখানে আম্মু মাংসটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। আজকে আম্মু আমার মতো করে মাংস কাটছে। আমি সবসময় ছুরি দিয়ে মাংস কাটতে অনেক পছন্দ করি। আম্মু বলে তুমি ছুরি দিয়ে কাটলে কেমন অনুভূতি হয়, আমিও একটু কেটে দেখি আজকে। এখন আম্মু ফ্যান হয়ে গিয়েছে, বলছে ছুরি দিয়ে কাটতেই তো বেশি সুবিধা। গরুর মাংস খাওয়া তো এমনিতেও একদমই নিষেধ, যেহেতু অ্যালার্জি প্রবলেম আছে, কিন্তু তারপর এটা ছাড়তে পারি না। আর সাথে তো চর্বি তো খাওয়া পুরোই নিষেধ, তারপরও নিয়ে নিচ্ছি। কেন জানেন? কারণ গরু মাংসের সাথে চর্বি না থাকলে আমার কিন্তু একদমই ভাল লাগে না। আর আমার মেয়েরও এটা পছন্দ, আমার ছেলের অবশ্য চর্বি একদমই পাতে নেয় না। তো যাই হোক, তারপরে অল্প একটু করে নিয়ে নিলাম, আর এখন পুরো মাংসটাই কেটে নিয়েছি। তো আজকের মাংসটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম দেখতে অনেকটা মানে লাল লাল ছিল, অনেক ভালো লেগেছে। গরুর মাংস লাল লাল থাকলে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন মাংস কাটা হয়ে গেছে, এখন তারপরে মিক্স করে ফেলবো। তো সত্যি বলতে আসলে আমি গরু মাংস বেশিরভাগ রান্নাঘরে গিয়ে রান্না করি, কিন্তু আজকে গরমের জ্বালায় আমি ঘরেই চলে এসেছি। আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাবই ছিল, মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে, আর হালকা হালকা বাতাসও হচ্ছিল, কিন্তু এরপরও ভ্যাপসা একটা গরম পড়ছিল, যেটা আমাদেরকে মানে অনেক বেশি নাজেহাল অবস্থা করে দিয়েছে। এই গরমটা না অনেক বেশি ক্ষতিকারক, আর অনেক বেশি মানে মানুষকে পেরেশানিতে ফেলে দেয়। আর এই তো এখানে সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে, আর এখন আমরা আমাদের ছেঁচে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পুরা মশলাটা দিব না, এখানে হাফ মশলা আমরা ব্যবহার করেছি। আর এই মশলাটা দিলে তো মানে মাংসের স্বাদ এত বেশি মজার হয়। আপনারা একবার হলেও এই ছেঁচা মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব মজার হয়। আর বাকি মশলাটা দিয়ে আমার আর আম্মুর পছন্দের তাক লাগানো একটা রেসিপি তৈরি করব। ওটা শুধু ঘরে আমি আর আম্মুই খাই, আর ঘরে কেউই ওটা ছুঁয়েও দেখবে না। তাদের জন্যই আজকের এই গরুর মাংস, আর আমাদের জন্য ওই তরকারিটা, যেটা খুবই বেশি মজার হয়। মাংসের মধ্যে সব রকমের মশলা এখন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু গরুর মাংসের মশলা। আর এই মশলাটা দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ। কী করব, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে এখন বাচ্চাদের পছন্দ নিয়ে থাকি আর কি। এটাই হচ্ছে আমাদের জীবন, মায়েদের। তো যাই হোক, এখন এখানে কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম, আবার এখানে গোটা মশলাও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, সব কিছুই দেওয়া শেষ। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম, আর তারপরেই আমি দিয়ে দিব তেল। আর তেল দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। তো তেলটা হাতের কাছে ছিল না, আমার ছেলে এনে দিয়ে দৌড়ে চলে গেছে। ও আসলে এরকমই, ওকে কিছু আনতে বললে আমার ডাকতে ডাকতে 1 ঘন্টা সময় লেগে যায়। তো যাই হোক, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তারপর আমি যে রান্নাটা করব সেটা দেখে তো অবাক হয়ে যাবেন, কত মজার একটা রান্না, খুবই ভালো খেতে। তো যাই হোক, এখন মাংসটা মাখা হয়ে গেছে, আর এখন আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, তারপরে চুলায় বসিয়ে দেব। আগেকার মানুষদের ফ্রিজ ছিল না, এরপরও কত সুন্দর করে গরুর মাংসটাকে প্রসেসিং করে সারা বছর খেত। আর আমাদের তো এখন ফ্রিজ থাকার পরও আমাদের ফ্রিজে গরুর মাংস থাকে না, কারণ গরুর মাংস কেনার জন্য আমাদের 1 মাস আগে থেকে প্ল্যান করতে হয় যে এর পরের মাসে আমাদের বাজেটের মধ্যে গরুর মাংস রাখতে হবে। মানে এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে এটা। আর এই তো এখন এত এক্সপেন্সিভ একটা জিনিস রান্না করার জন্য তো আলুর দরকার হবে, কারণ আলু ছাড়া এটা বাড়াবো কি দিয়ে? এইটুকু মাংস দিয়ে তো এতজন মানুষ খাওয়া অসম্ভব ব্যাপার আলু ছাড়া। এই জন্য আম্মু এখানে আলু নিয়ে নিচ্ছে। আর আলু এখন ভাই বড়লোক হয়ে গিয়েছে, ওকেও এখন সস্তায় নিচে নামানো যাচ্ছে না। আর আলু ছাড়া তো বাচ্চারা কোনো তরকারিও খায় না, মানে যে কোনো তরকারিতে 2 পিস আলু থাকতেই হবে ওদের জন্য। এই জন্য আলুটা আমার ঘরে বেশি খাওয়া পড়ে, যতই বড় লোক হোক তারপর আমার কিনতেই হবে আলুটা। তো যাই হোক, এখন আলু নিয়ে নিয়েছি একটু বেশি করে। আর গরুর মাংসের আলু হলে তো কোনো কথাই নেই, মানে সবাই বলবে মাংসের চাইতে আলুটাই বেশি খোঁজে। এটা হচ্ছে আমার ঘরের একটা অভ্যাস, আলু খেতে খেতে এমন অভ্যাস করেছি যে এখন সব কিছুতেই আলু দিতে হয়। তো যাই হোক, এখন আলুগুলোকে ছুলে নিচ্ছি, বড় বড় দেখে 4টা আলু নিয়ে নিলাম। আর এই আলুগুলো গরুর মাংসের জন্যই ছুলছি। আমি আজকাল দেখি যে আমার ব্লগে কিছুটা ভিউ হয়ে এরপরে আটকে যায়, তার মানে আপনারা ব্লগটা ক্লিক করেই কিছুক্ষণ দেখেই আবার কেটে দেন। আপনারা প্লিজ একটু 3 মিনিটের মতো আমাদের ব্লগটা দেখবেন, এতে করে আমাদের ভিউটা আটকে দিবে না ইউটিউব। আর তা না হলে আমাদের ভিউটা আটকে যায়, আর আমাদের তখন অনেক মানে ভিউটা আর হতেই চায় না। এই জন্য আপনারা একটা লাইক দিয়ে 3 মিনিট অন্ততপক্ষে আমাদের ব্লগটা দেখবেন। আর এই তো এখানে আমার সব আলু কাটা হয়ে গিয়েছে, আর এখন এগুলো আমরা পানি দিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আর এই তো এখানে আমার আর আম্মুর পছন্দের খাবারটা, এটা হচ্ছে ফ্রোজেন করা কচু। আর এটা আমরা ফ্রোজেন করে রেখেছি, আর মাঝে মাঝে আমরা বানিয়ে এটা খাই, মানে খুবই মজার হয়।
ইনস্ট্যান্ট এনে তো কাটাকুটি করে রান্না করতে অনেক বেশি সময় লাগে, এই জন্য আম্মু আগের দিন এটাকে কেটে সুন্দর করে হলুদ আর লবণের পানিতে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছে। আর এখন এটাকে ডাল দিয়ে রান্না করবে। এটা খেতে যে এত মজার হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর। আর এখনকার সময় এই সমস্ত স্বাস্থ্যকর খাবার আমরা খাই না বলেই আমাদের এত বড় বড় রোগ হয়। এখানে প্রথমে আম্মু ডালের সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু করে ফুটিয়ে নিয়েছে ডালটাকে। আর এখন দিয়ে দিচ্ছে কচুটা। এখানে কচু আমরা নামাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য বরফ মানে পুরো বরফের টুকরাটাই আমাদের দিয়ে দিতে হয়েছে। সমস্যা নেই, এটা আস্তে আস্তে গলে যাবে। সত্যি বলতে আসলে আমরা যে ব্লগটা বানাই এটা কিন্তু অনেক কষ্ট হয় বানাতে, অনেক পরিশ্রম হয়। দেখলেন তো আজকে সকালবেলা ঝাড়ু নিয়ে তুলে মানে পিটিয়ে ওকে তুলে এনেছি, তো এনে তারপরে আমরা ব্লগ করছি। সত্যি আসলে এই কাজটা যে প্রথম ভেবেছিলাম অনেক সোজা, কিন্তু অনেক কঠিন। তা আমাদের এই কঠিন কাজটা যখন আমরা করি আমাদের অনেক কষ্ট হয়। আমাদের কষ্টের কথা ভেবে অন্তত আমাদের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন প্লিজ। তো যাই হোক, এখানে আলুটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে এখন ভালো করে আরটু কতক্ষণ কষিয়ে নেব, আর তারপরে পানি দিয়ে দেব। আর কচুটা যে দেখলেন এটা হচ্ছে পানি কচু, মানে পানিতে যে কচুটা হয়, মানে চাষ করা হয় যে কচুটা আর কি, ওটাই কচু। মানে এই কচুটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর গলা একদমই তেমন একটা ধরে না। তো আমি এই সিজনে এই কচুটা পাওয়া যায়, বর্ষার সিজনে বেশিরভাগ এই কচুটা পাওয়া যায়। এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, এই কুচো চিংড়িগুলো কচুর সাথে দিয়ে দেব। তা আমি আগে কচু চিংড়িটাকে ভালো করে একটু টেলে নিচ্ছি। আমি এমনি শুকনো খোলায় টালছি, এটাতে কোনো তেল দেইনি। শুকনো খোলায় টেলে নিলে হয় কি একটু শুটকি শুটকি ভাব থাকে, আর তখন দিলে কিন্তু অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে আজকে, আর খেতে অনেক বেশি মজার হয়েছে। আর এই তো আম্মু এখানে টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোটা এই পর্যায়ে দিলে কি হয়, টমেটোর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমরা যেদিন ভিডিওর জন্য কিছু রান্না করি ওই রান্নাটা আমাদের এত বেশি মজার হয়, কারণ আম্মু অনেক যত্ন সহকারে আপনাদের জন্য এটা রেকর্ড করে, আর যেন আপনারা দেখে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারেন, আর আপনাদের রান্নাও অনেক মজার হয় এই জন্য। আর এই তো এখানে দিয়ে দিয়েছে গুঁড়ো চিংড়ি মাছ, টালা চিংড়ি মাছটা। আর এখানে দিয়ে দিয়েছে আমের ফলি, শুকনো আমের ফলি, আর দিয়ে দিয়েছে একটা মিক্স মশলা। ওই মিক্স মশলাটা আমরা ধনিয়া আর মরিচ ব্লেন্ডার করে বানিয়ে রেখেছি। আজকে আমাদের কাছে ধনিয়া পাতা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমরা এই মশলাটা ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে একদম ধনিয়া পাতার স্মেল পাবেন। আর এই তো এখানে গরুর মাংসে পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে আমরা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আজকে আমরা ভেবেছি যে বেশি করে ঝোল দিয়ে গরুর মাংস রান্না করব, কারণ অনেক দিন ধরে আমরা গরুর মাংস ঝোল করে রান্না করি না। এই জন্য আমি আম্মুকে বলছি, আম্মু আজকে একদম পানি পানি গরুর মাংস রান্না করবা, যাতে অনেক বেশি মজা লাগে। আর এই তো এখন এত কিছু রান্না করতে করতে আমাদের এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে যে এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি এখানে। আর ডিমটা ভেজে এখন ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। আর এই স্যান্ডউইচটা খেতে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য কিছুরই প্রয়োজন হয় না, শুধু পাউরুটি, ডিম আর শসার প্রয়োজন হয়। শসাও দেই না, অনেক অনেক সময় আমরা এমনিই খেয়ে ফেলি। যখন বেশি ব্যস্ত থাকি তখন হচ্ছে এটাই আমার বন্ধু, কিছু করার নেই। ব্যস্ত থাকা অবস্থায় আমি আমার বাচ্চাদেরকে একটা ডিম দিয়ে সুন্দর করে এভাবে এক পিস পাউরুটি দিয়ে দিই, আর বলি এক গ্লাস পানি খেয়ে নাও, বাস হয়ে যাবে, তোমাদের পেট ভরে যাবে। তো সত্যি বলতে আসলে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, মানে দুপুরের আগে কিছু একটা আমাদের খেতেই হবে, না খেলে তো আমাদের চলেই না। আর আমরা কখনো দুপুরের আগে ভাত খাই না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন এখানে আমি বাগারটা দিয়ে দেব, যে কচুটা রান্না করছি ওইটা এখন বাগার দেব। তো বাগারের জন্য এখন আমি এখানে কিছুটা বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে রসুন কুচিও দিয়েছি, আর শুকনা মরিচ কুচি করে দিলাম, আর দিলাম তেজপাতা। কিন্তু এখানে ডবল বাগার দিচ্ছি, কারণ এখানে কিছুটা বাগার আমি গরুর মাংসে দিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসে এরকম মানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে না খুব মজা হয়। তেলটা আমি তেমন একটা দিব না, যেহেতু তেল দেওয়াই আছে, শুধু পেঁয়াজটাই দিয়ে দিলাম, বাস দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন বাকিটার ভিতরে আমি কচুটা ঢেলে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে এত মজা হয়েছে কি বলবো, গরুর মাংসকেও হার মানিয়ে দিয়েছে। আমাদের এই ট্রেডিশনাল কচু রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা যাই তখন সবাই এইভাবেই কচুটাকে রান্না করে। আর বিশেষ করে আমার দাদির হাতের কচু রান্না তো অনেক বেশি মজার হয়। কিন্তু আমার দাদির হাতে রান্না করা খাবার আমি শুধু জীবনে একবারই খেতে পেরেছি, জানি না আর কখনো খেতে পারবো নাকি। আর এই তো এখানে সালাডটা তৈরি করে নিচ্ছি। সালাদের মধ্যে আমি এখন শসা দিব, টমেটো দিব, মরিচ দিব, আর সব কিছু আমি এখন কেটে নিচ্ছি। আর আম্মু এখন নামাজ পড়ে নিচ্ছে, কারণ আমাদের তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল রান্নাটা করতে করতে। ভিডিও করা যে এত বেশি কঠিন, মানে সারাটা দিন আমাদের এই ভিডিওর পিছনে লেগে যায়।
আর এত গরমে দিয়ে সালাদ কাটার দায়িত্ব সবসময় আমার কাঁধেই পড়ে, কারণ আম্মু সালাদ কাটতে একদমই পছন্দ করে না। আম্মু মনে করে যে আমি সালাদটা বেশি মজার বানাই, এই জন্য আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়। আর আমি দেখেন এখন কত সুন্দর করে টমেটোগুলোকে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি এখানে অল্প করে সালাদ তৈরি করছি, কারণ ঘরে শুধু আমি আর আম্মুই সালাদ খাই, আর তাসিন সালাদ খায়, আর কেউই সালাদ খায় না। তাদের জন্য বড় বড় করে শসা কেটে নিতে হয়। আর আমি এখানে মরিচও কেটে নিচ্ছি, আর আমাদের মরিচগুলো এত বেশি ঝাল যে মানে অল্প করে দিতে হয়। সত্যি কথাই বলেছে, কারণ সালাদ কাটাটা আমার একদম বিরক্তজনক একটা কাজ মনে হয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তিশা অনেক মজা করে সালাদ বানায়, আর ওর কাটাটাও অনেক সুন্দর হয়। তা আর আমার কিন্তু এতটা ধৈর্য ভালো লাগে না। তো যাই হোক, এখন সালাদটা কেটে নিয়েছে, আর এখন সব কিছু বেড়ে নিয়ে এসেছি, আর এখন খাওয়ার পালা। তো কী যে টেস্ট হবে কী বা বলবো, আসলে খাওয়ার আগেই আমার মন ভরে যাচ্ছে গ্রানেই। তো এখন আমি বেড়ে নিয়েছি কিছুটা, আর বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি। তো আমি কচুটা দিয়ে একটু খেয়ে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সত্যি বলতে আপনারা যখনই এরকম পানি কচু রান্না করবেন না, এভাবেই রান্না করবেন। আমি তো ভিডিও করছিলাম, এই জন্য আমি একটু দেরিতে খেতে হয়েছে, কিন্তু ওদের এত মজা করে খাওয়া দেখে আমার এত বেশি খিদা লাগিয়েছে, মানে কি বলবো। দেখেন আমার সালাডটা খুবই বেশি কালারফুল হয়েছে আজকে, কারণ অল্প করে জিনিস তৈরি করে জিনিস সবসময় খেতে মজার হয়। আমি এটা খেয়াল করেছি, যখন আমরা বেশি করে বানাই ফেলি তখন ওই জিনিসটা খেতে অত বেশি মজার হয় না। আর গরুর মাংসের কালারটাও তো মাশাআল্লাহ এত বেশি সুন্দর এসেছে। আজকে আমাদের সবগুলো তরকারিই মজা হয়েছে। আমি এই জিনিসটাই বুঝি না যে যেদিন আমরা ভিডিও তৈরি করি ওই দিন আমাদের সব খাবার অনেক বেশি মজার হয়। মনে হয় আমরা অনেক যত্ন করে তৈরি করি যে এই জন্য। আর এই তো এখন তাসিনও চলে এসেছে মসজিদ থেকে, আর এখন ওকেও আম্মু ভাত দিয়ে দিয়েছে। ও দেখেন বড় বড় 2টা আলু নিয়েছে। আমরা যে বলি যে আমরা আলু লাভার, এটা কি ভুল বলি? আমরা সবসময় আলু বেশি খাই। বরাবরই মাংসের আলুটা বেশি মজা লাগে, বড় বলেন ছোট বলেন সবাই কারাকারি পড়ে যায়। তো সত্যি বলতে আসলে আলু জিনিসটা আমার বাচ্চাদেরও অনেক প্রিয়। আর আমার ছেলে এখন মজা মজা করে গরু মাংস দিয়ে খাচ্ছে, কিন্তু ওদেরকে আমি কচুটা খাওয়াতে পারিনি, জানেন, এটা আমার একটা দুঃখ রয়ে গেল। আমার ছেলেরা কিছুতেই কচু খেতে চায় না। তো এখন আমি সালাডটাও নিয়ে নিচ্ছি, আমার ছেলেকেও দিয়ে দিচ্ছি, আর আমার ক্যামেরাম্যান শুধু কাচুমাচু করছে, কি করব। তাই এখন ভিডিওটা আস্তে আস্তে শেষ করে দিতে হবে, নাহলে আমার ক্যামেরাম্যান উপাস থাকবে। আচ্ছা তাড়াতাড়ি খেতে চলে যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।